সুপ্রিয় শিক্ষার্থীরা, হোপফুলি তোমরা ভালো আছো। তোমাদের অ্যাডমিশন পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। তোমাদের জন্যই আমরা আয়োজন করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ প্রোগ্রাম। তো আজকে তারই আলোকে আমরা নতুন একটা রেকর্ডেড ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ, ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ 2022-23। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতের 2022-23 সেশনের যে কোশ্চেনগুলো আসছিল তার সলভটা আমরা এখন দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা গণিতের সলভটা দেখে আসি। প্রথম কোশ্চেন আছে tan θ প্লাস sec θ ইকুয়াল টু x হলে cosec θ এর মান কত? কোশ্চেনটা আসছে ত্রিকোণমিতি অধ্যায় থেকে। তো এটা সলভ করি। আমরা জানি tan θ ইকুয়াল টু sin θ বাই cos θ আর sec θ সমান 1 বাই cos θ ইকুয়াল টু x। আমরা যদি লসাগু করি তাহলে cos θ ইকুয়াল টু sin θ প্লাস 1 ইকুয়াল টু x। এখন উভয় পক্ষে বর্গ করে দিই। বর্গ করে দিলে হচ্ছে কি, উভয় পক্ষে বর্গ করে দিলে আমি এক লাইন গ্যাপ দিলে এটা cos স্কয়ার θ হচ্ছে, এখানে x স্কয়ার θ আছে। ঠিক আছে, তো cos স্কয়ার θ সমান কি 1 মাইনাস sin স্কয়ার θ। cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ। আচ্ছা, এটার উপর তো স্কয়ার দিতেই হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস sin θ তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। আচ্ছা, 1 মাইনাস sin স্কয়ার θ তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a মাইনাস কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে কি 1 প্লাস sin θ তার হোল স্কয়ার, তার মানে কি 1 প্লাস sin θ ডাবল হবে 1 প্লাস sin θ ইন্টু 1 প্লাস sin θ। একেবারে ভেঙে ভেঙে করে দিলাম। তাহলে এটা কাটা যাবে, থাকবে কি 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ ইকুয়াল টু x স্কয়ার। আমি যদি এখানে সমাধান করি 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ ইকুয়াল টু x স্কয়ার, আমি যদি যোজন দিয়ে যোজন করি তাহলে কি হবে 1 প্লাস sin θ যোজন মানে এই নিচের টার্মটা একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তাহলে 1 মাইনাস sin θ বাই বিয়োজন, হ্যাঁ, তার মানে 1 প্লাস sin θ রাখবো আর হরকে বিয়োগ করবো, মাইনাস 1 প্লাস sin θ ইকুয়াল টু একই কাজ করবো উভয় পক্ষে যোজন বিয়োজন মানে যোগ করবো বিয়োগ করবো। x স্কয়ার নিচে 1 ছিল, তাহলে একবার যোগ করছে একবার বিয়োগ করছে। তো কাটাকাটি করি, sin θ কাটবে, এখানে 1 কাটবে, তাহলে থাকে কত 2 বাই 2 sin θ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। 2 কাটলে কি 1 বাই sin θ মানে cosec θ, 1 বাই sin θ মানে cosec θ ইকুয়াল টু আমরা পাইলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, যেটা এই অপশনের রাইট অ্যান্সার ছিল। ঠিক আছে, কোশ্চেনটা একটু বড় ছিল এবং আমরা সলভটা একেবারে ভেঙে ভেঙে করাইছি, তাই বড় হয়েছে প্রথম অপশন উত্তর। তো পরের কোশ্চেনে চলে যায়। 2 নম্বর কোশ্চেনে কি বলে, লিমিট x টেন্ডস টু 1 ফাংশন ইকুয়াল টু a ফাংশন ইকুয়াল টু -6 হলে k এর মান কত? ঠিক আছে, তো দেখো লিমিটের মান, এই লিমিটটার মান বলে দিচ্ছে -6 হবে হলে k এর মান কত, k এর মানটা নির্ণয় করতে বলছে। তো কোশ্চেনটা আসছে লিমিট অধ্যায় থেকে। লিমিটের দেখো লিমিট x টেন্ডস টু 1, এখানে আছে x মাইনাস 1। এই লিমিটের মান যদি সরাসরি হরে বসাই তাহলে হরে 0 চলে আসে, সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি। তো সেই ল হসপিটাল রুলটা ইউজ করতে হবে। হ্যাঁ, ল হসপিটাল রুলটা কি লব এবং হরকে আলাদাভাবে অন্তরীকরণ করে দিতে হবে। তো আমরা অন্তরীকরণ করি। লিমিট x টেন্ডস টু 1 x কিউব অন্তরীকরণ করলে 3x স্কয়ার, তার মানে 6x স্কয়ার মাইনাস x স্কয়ারে করলে কত 2x ইন্টু 2k প্লাস 1 ধ্রুবপদ রেখে দিলাম। হ্যাঁ, আর 2x অন্তরীকরণ করলে কত 2 আর k ধ্রুবপদ অন্তরীকরণ করলে 0। নিচে কি আসে, নিচে x এ করলে 1
ইকুয়াল টু -6 ইকুয়াল টু হচ্ছে -6 যেটা দিয়ে আসে সেটা। এখন দেখো লিমিটের মান বসাইলে আর হরে 0 আসে না, তো আমরা সেক্ষেত্রে কী করবো, লিমিটের মান বসাই। লিমিটের মান বসাই, এখানে যদি আমি লিমিটের মান বসাই, এখানে থাকে 6, এখানে -2 ইন্টু 2k প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু -6। আচ্ছা, আমি -6 ওই পাশে নিলে হচ্ছে -12, তাহলে এটা গুণ করলে -4k -2 প্লাস 2 ইকুয়াল টু -12। এই যে -6কে রাইট সাইডে নিয়েছি, তাহলে 2 কাটা দেবে, -4k ইকুয়াল টু -12 আর k ইকুয়াল টু 3। ওকে, k ইকুয়াল টু 3। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই সেশনে আসছিল কোশ্চেনটা, আমরা দেখে পারলাম। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা y সমান x এর পাওয়ার -2 ln x হলে d স্কয়ার y বাই dx স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। d স্কয়ার y বাই dx স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তো দেখেই বোঝা যাচ্ছে দুইবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু d স্কয়ার y বাই dx স্কয়ার মানে দুইবার অন্তরীকরণ করো। তার মানে এই ফাংশনটাকে বা এই সমীকরণটাকে দুইবার অন্তরীকরণ করলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পাবো। এখন এই ফাংশনে, এই সমীকরণে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে x এর পাওয়ার -2 আর একটা হচ্ছে ln x। তাহলে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে সেই মনে আছে ইউভি সূত্র, অন্তরীকরণের ইউভি সূত্র হবে। অন্তরীকরণের ইউভি সূত্রটা কি? অন্তরীকরণের ইউভি সূত্র ছিল প্রথম ফাংশন রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ। ওকে, তাহলে আমি dy বাই dx যদি করি তাহলে এখানে দাঁড়াবে এই যে ইউ রেখে দেব, এটার অন্তরীকরণ করবো, ln x অন্তরীকরণ করলে 1/x প্লাস এই ভি রেখে দেব, ln x রাখবো, এটার অন্তরীকরণ করবো, তার মানে কী হবে -2x এর পাওয়ার -3। হ্যাঁ, অন্তরীকরণের ক্ষেত্রে কি পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কম হয়ে যায়, তার মানে -2 আর 1 কমলে এটা। ওকে, এটা যদি আমি একটু সাইজ করে লিখি, এটা যদি সাইজ করে লিখি তাহলে কি দাঁড়ায়, x এর পাওয়ার -3 হয়, আর এখানে কি হয় -2 ln x ইন্টু x এর পাওয়ার -3। ঠিক আছে, -2 ln x ইন্টু, এখন বলছে কি d স্কয়ার y, তার মানে আরও একবার অন্তরীকরণ করতে হবে, d স্কয়ার y বাই dx স্কয়ার, তার মানে এখানে আবার অন্তরীকরণ করবো, তাহলে কি দাঁড়াবে 3x এর পাওয়ার -4। এই -2 আছে 2 দিলাম, এখানে আবার ইউভি সূত্র, এটা ইউ এটা ভি, তাহলে ln x রাখবো, এটার অন্তরীকরণ করলে কি হবে, এটার অন্তরীকরণ করলে -3x এর পাওয়ার -4। হ্যাঁ, তারপরে কি -2 ইন্টু এটা রাখবো x এর পাওয়ার -3 আর ln x অন্তরীকরণ করলে 1/x। ঠিক আছে, তো ইকুয়েশনটা যদি আমি সাইজ করি, -3x এর পাওয়ার -4, এই মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 x এর পাওয়ার -4 ইন্টু ln x -2x এর পাওয়ার -4, সরি এটা 1/x আছে, তাহলে কত হবে, তাহলে দেখো এই যে 6x এর পাওয়ার -4 ln x আর -3 আর -2 -5 x এর পাওয়ার -4। ওকে, অর্থাৎ বি অপশন রাইট অ্যান্সার, বি অপশন রাইট অ্যান্সার। কোশ্চেনটা একটু বড় ছিল, তাছাড়া কোনো সমস্যা না। পরের কোশ্চেন আসো। পরের কোশ্চেনটা অন্তরীকরণের অঙ্ক, অঙ্কটা বেশ কমন অঙ্ক, অনেকবার আসছে প্রিভিয়াস ইয়ারে। তো আমরা এই ই টু দি পাওয়ারের অঙ্কের ক্ষেত্রে সচরাচর কী করি, লব এবং হরকে ই টু দি পাওয়ার x দ্বারা গুণ করি, লব এবং হরকে ই টু দি পাওয়ার x দ্বারা গুণ করবো। তাহলে ই টু দি পাওয়ার x, এখানে ই টু দি পাওয়ার x দ্বারা গুণ করলে ই টু দি পাওয়ার x তার হোল স্কয়ার হয়, হ্যাঁ, বা ই টু দি পাওয়ার 2x হয়, আর ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার -x, তার মানে 1 dx। ওকে, এখন আমরা z সমান ই টু দি পাওয়ার x ধরে নেব। z সমান এই ই টু দি পাওয়ার x ধরলে dz সমান কি ই টু দি পাওয়ার x dx। এই সমীকরণে যদি বসাই এই ই টু দি পাওয়ার x dx, এই ই টু দি পাওয়ার x, এই ই টু দি পাওয়ার x dx সমান আমরা কি পাইলাম, dz পাইলাম, এই যে dz রাখলাম, আর 1 বাই এটা কি
ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার প্লাস 1। ওকে, ইন্টিগ্রেশন অফ এটা সাইজ করে লিখলে 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। আমাদের কি মনে আছে ট্যান ইনভার্স এক্স অন্তরীকরণ করলে কি হয়, ট্যান ইনভার্স এক্স অন্তরীকরণ করলে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হবে, ট্যান ইনভার্স জেড হবে। এটার ইন্টিগ্রেশন করলে ট্যান ইনভার্স জেড। তো জেড তো কোশ্চেনে ছিল না, আমি জেডের মানটা বসাই, জেড সমান ধরছিলাম কি ই টু দি পাওয়ার এক্স, তার মানে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স অ্যান্সার। ঠিক আছে, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলে দেখি। পরের কোশ্চেন বলছে যদি এই সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লা আর হয় তবে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে নিচের কোণটি সঠিক। দেখো এই কোশ্চেনে দুইটা কথা বলা আছে, এক হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, দুই হচ্ছে আনুভূমিক পাল্লা। সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লা দেওয়া আছে, সাথে মধ্যবর্তী কোণও দেওয়া আছে, সম্পর্কটা নির্ণয় করছে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লার সাথে সম্পর্কটা জানি, ট্যান থিটা ইকুয়াল টু 4h/r। আমরা সবাই জানি ট্যান থিটা ইকুয়াল টু 4h/r। সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লার ইকুয়েশন সিম্পলিফিকেশন করে এই ইকুয়েশনটা পাই। এখন থিটার মান কত ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান যদি আমরা বসাই তাহলে 1/√3 ইকুয়াল টু 4h/r। আর আচ্ছা কি আকারে আছে, আর আকারে আছে, তাহলে আর ইকুয়াল টু কত, 4√3h। শেষ, এটাই রাইট আনসার, এটাই হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, আর সমান 4√3h, সি অপশন রাইট আনসার। আমরা যাদের মুখস্থ নাই তাহলে আমরা এটা একটু মুখস্থ করে নেব, ট্যান থিটা ইকুয়াল টু 4h/r যখন আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার কথা বলা থাকবে। পরের কোশ্চেন বলছে 7 জন সিনেটর ও 5 জন গভর্নরের একটি দল থেকে কত উপায়ে 4 জন সিনেটর ও 3 জন গভর্নরের একটি কমিটি গঠন করা যায়। হ্যাঁ, যখন দল গঠন করা বা বাছাই করা বা কমিটি গঠন করা তখন হচ্ছে সমাবেশ। কোশ্চেনটা আসছে বিন্যাস সমাবেশের সমাবেশ অধ্যায় থেকে, যেটা শর্ট সিলেবাসে এখন নাই। তো আমরা শর্ট সিলেবাসের বাইরে প্রিভিয়াস ইয়ারের সহজ কোশ্চেনগুলো একটু দেখব। যদি শর্ট সিলেবাসের বাইরে আসে তাহলে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আসে, তো আমরা সলভ করার চেষ্টা করি। তো কোশ্চেনটা আসছে সমাবেশ থেকে, মানে কম্বিনেশন থেকে, তার মানে সি আসবে 7 জন থেকে, 60 জন সিনেটর থেকে কতজন সিনেটর, 4 জন সিনেটর, তাহলে 7C4। ওকে, কম্বিনেশনের সি, তাহলে এন সংখ্যক, কম্বিনেশন মানে কি NCR, তাহলে 7 জন থেকে, হ্যাঁ, এন সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক বস্তু বাছাই করার নিয়ম হচ্ছে NCR। এন হচ্ছে মোট সংখ্যা, 7 জন থেকে কতজন সিনেটর নেব, 4 জন, তাহলে 7C4 গুণ 5 জন গভর্নর থেকে, 5 জন গভর্নর থেকে আমি নেব কতজন, 3 জন গভর্নর নিতে বলছে, 5C3। এটা ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তো ক্যালকুলেশন দেখাই দিই। দেখো এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর। এখানে উপরে পদ হবে আর সংখ্যক, পদ হবে কত সংখ্যক, আর সংখ্যক, এবং এন থেকে শুরু হয়ে এক এক করে কমবে, মানে n × n-1 × n-2 এভাবে করে। দেখো আর এর মান কত, 4, তার মানে পদ হবে হচ্ছে 4টা। 7 থেকে শুরু হবে, এক এক করে কমবে, তার মানে 7 × 6 × 5 × 4 বাই ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, 4 × 3 × 2 × 1। ওকে, গুণ এইটার ক্ষেত্রেও তাই, পদ হবে 3টা, 5 থেকে শুরু হবে, তাহলে 5 × 4 × 3 আর নিচেই ফ্যাক্টোরিয়াল আর দ্বারা ভাগ, অর্থাৎ 3 × 2 × 1। ওকে, এবার দেখি কাটাকাটি করি, 4 দিয়ে 4 কাটে, এটা কাটে, এটা কাটে, এটা কত, 2, তাহলে 5 দুগুণে 10 হচ্ছে, 5 দুগুণে 10 হচ্ছে, আর এখানে কত, এখানে 5 × 7 = 35, 35 × 10 মানে 350, 35 × 10 মানে 350। ওকে, তাহলে রাইট অ্যান্সার হলো আমাদের 350।
গভর্নর একটি কমিটি গঠন করা যায় কত উপায়ে? হ্যাঁ, কত উপায়ে? 350 উপায়ে কমিটি গঠন করা যায়। পরের কোশ্চেন, হ্যাঁ, সূচকের একটা সিম্পল ক্যালকুলেশন বলছে এটা সমান এত হলে এক্স এর মান কত। তো আমরা এটাকে এভাবে সিম্পলিফিকেশন করতে পারি, 1/7 টু দি পাওয়ার -2x লিখতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 2x, 7 টু দি পাওয়ার 2x। ওকে, এখন এটাকেও 7 আকারে ভাঙতে হবে। এটাকেও যদি 7 আকারে ভাঙি, 7-এর পাওয়ার যদি 2 দিই তো 49, 3 দিলে হয়তো হবে না, 4 দিয়ে দেখি তো। 7-এর পাওয়ার 4, 7-এর পাওয়ার 4 মানে কত? 7 গুণ 7 গুণ 7 গুণ 7, এটা কত? 49, আর এটা কত? 49, এটা গুণ করলে, হ্যাঁ, 50 50 কত? 50 50 হচ্ছে 2550, তাহলে 49 49, তার মানে এটা হবে। হ্যাঁ, শিওর আমরা। তাহলে এখানে 7-এর পাওয়ার কত হবে? 7-এর পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল টু, এখানে 7-এর পাওয়ার 2x, এখানে 7-এর পাওয়ার হচ্ছে 2x। আর এই বেস উঠে যায়, তাহলে 2x ইকুয়াল টু 4 আর x ইকুয়াল টু 2। রাইট অ্যান্সার x ইকুয়াল টু 2। পরের কোশ্চেন সরলরেখা থেকে কোশ্চেনটা আসছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই রিলেটেড কোশ্চেন প্রায়ই এসে থাকে। y সমান এই বক্ররেখার x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে সেট করলে ab সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এটা এখানে x অক্ষকে a বিন্দুতে সেট করছে, x অক্ষের উপরে y এর মান কত? 0। ঠিক আছে, y এর মান কত? 0। এখানে একটা মান হবে, y এর মান হচ্ছে 0 হবে, আর x এর মান থাকবে। আর y অক্ষকে যখন সেট করবে b বিন্দুতে, তখন x এর মান কত হবে? 0 হবে, আর y এর একটা মান হবে, তাই তো? আচ্ছা, এখন যখন x অক্ষকে সেট করবে তখন y এর মান কত? 0। তাহলে এই সমীকরণে বসাই, x অক্ষকে সেট করা মানে y এর মান 0, তো y সমান 0 যদি বসাই, 1 + 2 + x, और ক্যালকুলেশন করি। -1 ইকুয়াল টু 1/2 + x, और -2 - x ইকুয়াল টু 1, और x ইকুয়াল টু -3। ঠিক আছে, x ইকুয়াল টু -3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3, 0। এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3, 0। ঠিক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3, 0। এখন এটা দিয়ে আমি অপশন টেস্ট করে দিলেও কাঙ্ক্ষিত উত্তর পাবো, অথবা আরেকটা বিন্দু বসায় সমীকরণ বের করবো। y অক্ষকে কি বিন্দুতে সেট করে? y অক্ষকে b বিন্দুতে সেট করে। y অক্ষকে যখন b বিন্দুতে সেট করবে তখন x এর মান থাকবে 0। তো x এর মান যখন 0 থাকবে তখন y সমান আমরা কি পাবো? 1 + 1/2, তার মানে কত? 3/2, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক 0,3/2, 0,3/2। সরি, এখানে মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস। ঠিক আছে, তাহলে x/a + y/b সমান 1, এই সমীকরণে বসালেও কাঙ্ক্ষিত উত্তর পাবো, অথবা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের যে সূত্র আছে সেটা বসালে উত্তর পাবো। তো সচরাচর আমরা কি করবো? এখানেই থেমে যাবো। যখন x এর মান বের করেছি, হয় এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলে অপশন টেস্ট করবো, অথবা এই বিন্দুর স্থানাঙ্ক বের করেছি যখন, তখন অপশন টেস্ট করে দিলেই হবে। একটা বিন্দু বের করে অপশন টেস্ট করলেই হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেন বলছে 1/x + 2 > 4 অসমতাটির সমাধান সেট হবে নিচের কোনটি? হ্যাঁ, সমাধান করতে হবে। তাহলে x + 2 উপরে নিতে হলে 1 আকারে ভাগ করব। হ্যাঁ, তাহলে ভাগ করলে কি হবে? x + 2, আর যখন ভাগ করব তখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কোনো কিছু দ্বারা ভাগ করা মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সরি, এখানে মিসিং করছি, এখানে ভুল লিখছি, 1/4। হ্যাঁ, তো ভাগ করছি, তাহলে 1/4 হবে। এখন এইটার অর্থ আছে -1/4, যখন মডুলাস উঠাই দেবো তখন কি হবে? -1/4 x + 2 1/4। এখন আমার টার্গেট হচ্ছে এক্সকে ফ্রি করা, অর্থাৎ +2 আছে, 2টা রিমুভ করা। তার মানে -1/4 - 2 ইন্টু x + 2 - 2, তার মানে x 1/4 - 2। এখানে ক্যালকুলেশন করলে 4 হবে
তার মানে কত -1 -8, এখানে ক্যালকুলেশন করলে আসবে 1 - 8, তার মানে -9/4 ইকুয়েশনটা দাঁড়াচ্ছে -9/4 লেস দ্যান x লেস দ্যান -7/4, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে রাইট অ্যান্সার কিন্তু নাই, এখানে রাইট অ্যান্সার এই যখন শুধু লেস দ্যান দিয়ে লেখা হয় তখন কি হবে, তখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে, অর্থাৎ 9/4, -7/4। আমাদের ব্র্যাকেটেরও কিন্তু মিনিং আছে, ব্র্যাকেটের মিনিংটা হচ্ছে এমন যে যখন ফার্স্ট ব্র্যাকেট মানে প্রান্তীয় মান বাদে মধ্যবর্তী সকল মানগুলো বসবে, ফার্স্ট ব্র্যাকেট মানে প্রান্তীয় মান বাদে মধ্যবর্তী সকল মানগুলো বসবে, যেখানে শুধু লেস দ্যান বা শুধু গ্রেটার দ্যানের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো দেখো এখানে এই x এর মানটা -9/4 থেকে বড় হবে, কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট দিয়েই বসানো যাবে। এই ফার্স্ট ব্র্যাকেট মানে কি, -9/4 প্রান্তীয় মান হবে না, প্রান্তীয় মান বাদে মধ্যবর্তী সকল মান, আর -7/4 থেকে ছোট হবে, তাহলে এই -7/4 থেকে ছোট যে কোনো মান। আর এখানে আছে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট মানে প্রান্তীয় মান সহ মধ্যবর্তী সকল মান, এই থার্ড ব্র্যাকেট দিয়ে -9/4 মানে কি 9/4 হতে পারবে, কিন্তু এখানে কি সমাধানে 9/4 হতে পারবে না, তাহলে রাইট অ্যান্সার হতে পারবে না, রাইট অ্যান্সার ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আর থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় লেস দ্যান ইকুয়াল আর গ্রেটার দ্যান ইকুয়ালের ক্ষেত্রে, থার্ড ব্র্যাকেটটা আসে, আর ফার্স্ট ব্র্যাকেটটা আসে শুধু লেস দ্যান বা শুধু গ্রেটার দ্যানের ক্ষেত্রে। পার্টটা ত্রিকোণমিতির একটা কোশ্চেন, কোসেক 10 ডিগ্রি -4 সাইন 70 ডিগ্রি এর মান কত? তাহলে আমরা ভাঙতে পারি, কোসেক মানে কি 1/sin 10 ডিগ্রি -4 সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু, আমরা যদি লসাগু করি sin 10 ডিগ্রি 1 - 4 sin 70 ডিগ্রি into 4 sin 70 degree into sin into sin 10 degree, তাই তো? তাহলে দেখো এটা যদি 4 কে আমি যদি ভাঙি 2 into 2, তাহলে 2 sin theta 2 sin a cos b সূত্র, 2 sin a cos b সূত্র কি মনে আছে? এখানে 2 ভাঙছি, তার মানে 2 থেকে যাচ্ছে, 2 sin a cos b সূত্র আসছে cos a minus b, তার মানে 70 - 10, তার মানে 60 ডিগ্রি মাইনাস cos a plus b, তার মানে 80 ডিগ্রি। ওকে, বাই কত? বাই sin 10 ডিগ্রি। sin 10 ডিগ্রিতে আমি এভাবে লিখতে পারি, sin 10 ডিগ্রিতে এভাবে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, ঠিক আছে। sin 10 ডিগ্রিতে এভাবে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তো এখানে যদি আমি সমাধানটা নিয়ে আসি 1 মাইনাস এই cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে 2 into হাফ, তার মানে কত হবে? -1। আর এই -2 দ্বারা এটার গুণ তাহলে কত হয়? +2 cos 80 ডিগ্রি, +2 cos 80 ডিগ্রি। আচ্ছা, নিচেই দেখি, নিচে কি আছে? সাইনের 90 ডিগ্রির জোড় গুণিতক না বিজোড় গুণিতক? আমরা জানি বিজোড় গুণিতক হলে ফাংশনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে 90 ডিগ্রি গুণ 1 আছে, তাহলে সাইন ফাংশন চেঞ্জ হয়ে cos হবে, আর 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে অল পজিটিভের ঘর বসবে, ঠিক আছে, cos 80 ডিগ্রি। তাহলে এই 1 -1 কাটবে, cos 80 ডিগ্রি কাটবে, অ্যান্সার হবে 2, অ্যান্সার হবে কত? 2, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটাও আসছে ত্রিকোণমিতি থেকে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু cosec থিটা হলে এই রেঞ্জের ভিতর থিটার মানটা হবে 0 থেকে 0 এর সমান বা বড় এবং π/2 এর সমান বা ছোট, এই রেঞ্জের ভিতর হতে হবে, হলে থিটার মান কত, ঠিক আছে। তো আমরা সচরাচর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অপশন টেস্ট করব। ম্যানুয়ালি যদি করতে তাহলে কি করতে? tan থিটার ভাঙা যেত
হ্যাঁ, ট্যান থিটারা ভাঙতে কট থিটারা ভাঙতে সব ভেঙে একটা সিম্পলিফিকেশন করলে ইকুয়েশনটা আসতো। তো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমত কি করব, অপশন টেস্ট করব। আমরা অপশন টেস্ট করে উত্তরটা বের করাবো। এবং আমাদের অপশন টেস্টের ক্ষেত্রে একটু মাথায় থাকবে যে অপশনের ভিতর যদি π/3 থাকে, হ্যাঁ সরি, অপশনের ভিতর যদি π/3 থাকে তাহলে π/3 দিয়ে অপশন টেস্ট করব, আর তা যদি না থাকে তাহলে π/6 দিয়ে, না থাকলে π/4 দিয়ে। হ্যাঁ, অপশন টেস্ট করারও একটা সিকোয়েন্স মেনটেন করব। প্রথমে হচ্ছে π/3, অর্থাৎ 60 ডিগ্রি যদি অপশনে থাকে তো আমরা 60 ডিগ্রি দিয়ে অপশনটা টেস্ট করব। যদি উত্তর হয় ভালো, আর না হলে পরে 30 ডিগ্রি দিয়ে অপশনটা টেস্ট করার চেষ্টা করব। তারপরেও যদি না হয় 45 ডিগ্রি, এই একটা সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করব। তাহলে এই সিকোয়েন্স মেনটেন যদি করতে চাই তাহলে প্রথমে আমাদের π/3 দিয়ে অপশন টেস্ট। π/3 মানে 60 ডিগ্রি দিয়ে দেখি tan 60 ডিগ্রির মান। tan 60 ডিগ্রির মান কত, √3 প্লাস cot 60 ডিগ্রির মান আমি cot 60 ডিগ্রির মান কত, 1/√3 ইকুয়াল টু cosec 60 ডিগ্রির মান আমি জানি না, কিন্তু sin 60 ডিগ্রির মান তো জানি। sin 60 ডিগ্রির মান কত, √3/2, তাহলে এটা উল্টে হবে কত, 2/√3। ঠিক আছে, তো আমরা এটা লসাগু যদি করি তাহলে কত, 3 + 1, আর এটা কত, 4/√3। তাহলে দেখো তো 4/√3 ইকুয়াল টু 4/√3 সমান হয়েছে কার জন্য, সমান হয়েছে π/3 এর জন্য, অর্থাৎ রাইট অ্যান্সারটা অবশ্যই π/3 হবে। তা আমরা এখানে অপশন টেস্ট করলে আমাদের সময় একটু বেঁচে যাবে, আর অ্যাডমিশন পরীক্ষায় অন্যতম ফ্যাক্টর হচ্ছে সময়। পরের কোশ্চেন, যদি f(x) এত হয় তবে f ইনভার্স x এর কোডোমেন কোনটি? আচ্ছা, কোডোমেন কোনটি? আচ্ছা, কোডোমেন তো পরের কথা, আগে ডোমেন আমরা দেখি। ডোমেন জিনিসটা কি? ডোমেন হচ্ছে একটা সমীকরণে যে মানগুলো বসানো যায় সেটাই ওই ফাংশনের ডোমেন। একটা ফাংশনের যে মানগুলো বসানো যায় সেটাই ওই ফাংশনের ডোমেন। অর্থাৎ এই সমীকরণে দেখো যত প্রকার মান আছে এক্স এর মান সব ইচ্ছা মতো বসাইতে পারবো, কিন্তু এক্স এর মান 3 বসাইতে পারবো না। এক্স এর মান যদি আমি 3 বসাই তাহলে নিচে আসে কত, 3 - 3 মানে 0, something/0 মানে কি ইনফিনিটি চলে আসছে। তাহলে এই ফাংশনের ডোমেনটা হবে সকল রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যাই ডোমেন হতে পারবে, শুধুমাত্র হতে পারবে না 3। অর্থাৎ এই ফাংশনের ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার থেকে 3 বাদ। সকল রিয়েল নাম্বার বাস্তব সংখ্যায় ডোমেন, কিন্তু 3 হতে পারবে না। এখন সেটা জিজ্ঞাসা করিনি, বলেছে f ইনভার্স x এর কোডোমেন কত। f(x) ফাংশনের ডোমেন যা, f ইনভার্স x এর কোডোমেন তাই হবে। f(x) ফাংশনের ডোমেন যা, যদি বলতো f ইনভার্স x ফাংশনের ডোমেন কত, তাহলে এর ইনভার্স ফাংশন, বিপরীত ফাংশন বের করে নিয়ে আপনাকে ডোমেন বের করতে হতো। কিন্তু বলছি এই ফাংশনের ডোমেন যা হবে ইনভার্স ফাংশনের কোডোমেন তাই। অর্থাৎ এই ফাংশনটার কোডোমেন হচ্ছে r-3। ঠিক আছে, r-3। এগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট মানে নির্দিষ্ট ডিজিট, যেটা সেটার ক্ষেত্রে ব্যবহার করা, স্পেসিফিক, যে শুধু 3 বসবে না, বাকি সব বসবে। পরের কোশ্চেন বলছে p = এত, q = এত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। ভেক্টরদ্বয় পরস্পর লম্ব আমরা জানি, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফলের মান 0। দুইটা ভেক্টর ডট গুণ করে যদি 0 হয় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব বলা যায়। তাহলে কোশ্চেনে যেহেতু পরস্পর লম্ব বলেছে, দুইটা ভেক্টরের ডট গুণ করব, সেটা = 0 লাগবো, আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। চলো এই p আর q এর ডট গুণন করি। তাহলে আমরা জানি ডট গুণ হয় সমগোত্র শ্রেণীর, অর্থাৎ i এর সাথে i গুণ, j এর সাথে j গুণ। তাহলে i এর সাথে i এর সহগ কত, a আছে, এখানে i এর সহগ কত, 2a, তার মানে 2a²। এখানে আছে j এর সহগ -2, এখানে আছে -a, তার মানে -a প্লাস 2a। এখানে 1 আছে, এখানে -4, তার মানে -4। লম্ব হওয়ার শর্ত কি, এই ডট গুণফল করলাম, ডট গুণফলের মান 0। ঠিক আছে, ডট গুণফল করেছি, সেটা = 0। এখানে তাহলে ইকুয়েশন সিম্পলিফিকেশন করি, আমরা যদি একটু কমন নিই তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় a² + a - 2 = 0, আর a² + 2a - a - 2 = 0।
আমি যদি a কমন নিই তাহলে a + 2 আর যদি -1 কমন নিই তাহলে a + 2 অর্থাৎ ইকুয়েশনটা দাঁড়ায় a = -2 1 a = -2 1 অর্থাৎ এর মানটা কত হবে 1 - 2 সি অপশন রাইট অ্যান্সার ঠিক আছে সি অপশন রাইট অ্যান্সার এর মান যদি 1 বা -2 হয় তাহলে ভেক্টর পি আর কিউ পরস্পর লম্ব হবে পরের কোশ্চেন এত এবং এত বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা যদি x অক্ষ হয় এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে সেটা জিজ্ঞাসা করছে আচ্ছা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan থিটাকে আমরা কি বলি ঢাল বলি তার tan থিটাকে কি বলি ঢাল বলি x অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan থিটাকে কি বলি ঢাল বলি অর্থাৎ tan থিটা = এই দুইটা বিন্দু আছে দুইটা বিন্দুরও আমরা ঢাল বের করতে পারি হ্যাঁ তাহলে ঢাল পরস্পর সমান হবে এই দুইটা বিন্দুর ঢাল বের করার সূত্র কি দুইটা বিন্দু থেকে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর তো কোটিদ্বয়ের অন্তর 2 - 0 মানে কত 2 আর ভুজদ্বয়ের অন্তর 0 - -2 মাইনাসে মাইনাসে +2 তার মানে কত হচ্ছে 1 তো tan থিটা = 1 আর থিটা = কত থিটা tan থিটা কত ডিগ্রির মান 1 45 ডিগ্রি ওকে থিটা = tan ইনভার্স 1 কত ডিগ্রির জন্য 45 ডিগ্রির জন্য অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এত বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে ঠিক আছে পরের কোশ্চেন এই সেশনের লাস্ট কোশ্চেন বলছে y অক্ষের সমান্তর এবং এত রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায় রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ নিচের কোনটি দুইটা আচ্ছা y অক্ষের সমান্তরাল মানে কি x1 এ থাকবে মানে x এর একটা মান থাকবে এটা ঠিক কিন্তু বলছে দুইটা বিন্দু ছেদ বিন্দুগামী সরলরেখা দুইটা বিন্দু ছেদ বিন্দুগামী সরলরেখা বললে ওই দুইটা বিন্দুর আগে ছেদ বিন্দু বের করে নিতে হবে আপনাকে ওই দুইটা বিন্দুর ছেদ বিন্দু বের করতে হবে দুইটা সরলরেখার আমি মিসিং করছি ভাষাটা ওই দুইটা সরলরেখার ছেদ বিন্দু বের করতে হবে তাহলে এই সরলরেখা এবং এই সরলরেখা সমাধান করতে হবে সেটা অপনয়ন হোক প্রতিস্থাপন হোক যে কোনো প্রক্রিয়ায় করে নিতে হবে ঠিক আছে তো চলো দেখি এটা যদি আমি 3 দ্বারা গুণ করি হ্যাঁ প্রথম ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করব প্লাস দ্বিতীয় ইকুয়েশনটাকে 7 দ্বারা গুণ করব তাহলে প্রথম ইকুয়েশনে 3 দ্বারা গুণ করলে 6x - 21y + 3 × 33 = 0 দ্বিতীয় ইকুয়েশনে 7 দ্বারা তাহলে 7x + 21y - 56 = 0 তাহলে এটা কাট হবে থাকবে কত 13x তার মানে বোঝাই যাচ্ছে আর ক্যালকুলেশন নাই করলাম এই অপশন রাইট অ্যান্সার 13x - 23 = 0 13x - 23 = 0 রাইট অ্যান্সার ওকে এর মাধ্যমেই আমরা এই সেশনের ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আসছিল সেটা দেখে ফেলেছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ওকে